আজকে আমি তোমাদের ক্লাস 4 মানে চতুর্থ শ্রেণীর ক্লাস নেব। আজকে আমরা ভূগোল ক্লাস পড়ব, ভূগোল ক্লাসে এসেছি আর ভূগোল ক্লাসে যে বিষয় আছে সেটা আলোচনা করব। আজকে আমরা প্রথম পার্ট যে আছে পার্ট 1 পশ্চিমবঙ্গের রাজ্য পরিচিতি এটাও পড়ব। তার আগের পৃষ্ঠাতে কিছু প্রশ্ন উত্তর আছে, সেগুলো আমি তোমাদের বলে দিই। এটা জানতে হবে, মানে ভারতের মানচিত্রটা দেখে দেখে এটা পড়া, তাই মানচিত্রর বিষয় সম্পর্কে আমি বলে তোমাদের জানিয়ে দিচ্ছি। মানচিত্র মানে যে কোনো দেশের একটা মানচিত্র থাকে। মানচিত্র থাকার একটাই উদ্দেশ্য, কে কোথায় আছে কে কোথায় না আছে, ঠিক আছে? তাই যে আমি যদি যাই ভারতকে খুঁজতে, মানে ভারত বলছি, পশ্চিমবঙ্গকে খুঁজতে উত্তর দিকে আমি পাবো না। আমি যদি এখন মুম্বাইকে খুঁজতে যদি যাই পূর্ব দিকে আমি পাবো না। তাই কোন দিকে গেলে আমি পাবো তাদের ঠিকঠাক জায়গা, কোন কোন স্থানে পাবো, তাই একটা মানচিত্র তৈরি করা হয়। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা বিষয়ে মানচিত্র হলে ভালো হয়। কোনো বড় প্রজেক্টে যখন কেউ কাজ করে বড় এরিয়া নিয়ে, তখন তাদের একটা মানচিত্র আঁকা হয় যে এই দিকে গেলে এটা পাবে, ঠিক আছে? তো এখানে আছে বর্তমানে ভারতবর্ষে কতগুলো অঙ্গরাজ্য আছে। 2000 সালের 1 নভেম্বরে ভারতবর্ষে 28টি অঙ্গরাজ্য ছিল, কিন্তু নতুন একটা অঙ্গরাজ্য তৈরি করা হয়েছে, সেটা হলো তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশকে দুটো ভাগে বিভক্ত করে একটা তেলেঙ্গানা নাম হয়েছে আর একটা অন্ধ্রপ্রদেশ নাম হয়েছে। তাই তাদের এখন 28টা হবে না, এখন 29টা অঙ্গরাজ্য বর্তমান 2021 সালে আজ পর্যন্ত। এরপর এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল 6টি ও একটি জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি, মানে মোট 7টা কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিকে নিয়ে। ভারতবর্ষের পশ্চিম দিকে কোন সাগর? আরব সাগর। ভারতবর্ষের পশ্চিম দিকে কোন প্রতিবেশী রাষ্ট্র? পাকিস্তান। পাকিস্তান আমাদের যে মানে প্রতিবেশী দেশ, তা হয়েছে পাঞ্জাবের কোন দিকে? পশ্চিম দিকে। তামিলনাড়ুর দক্ষিণ দিকে কোন প্রতিবেশী দেশ? শ্রীলঙ্কা, একদম ভারতের নিচে। আর তুমি কোন রাজ্যে বাস করো? আমি তো পশ্চিমবঙ্গে বাস করি। বর্তমানে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান, সবচেয়ে বড় রাজ্য। হ্যাঁ, বৃহত্তম মানে যে রাজ্য সব থেকে বড় সেটা হচ্ছে রাজস্থান। আর তামিলনাড়ুর পাশে কোন কোন রাজ্য আছে? কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মানে সাউথ, ভারতের সাউথের দিকে যে রাজ্যগুলো সেইগুলোর কথা বলেছে। ভারতবর্ষের মহাসাগরে অবস্থিত একটি দ্বীপের নাম হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে অবস্থিত। হ্যাঁ, তাই এখানে বলেছে একটি দ্বীপের নাম বলো। আরব সাগরে অবস্থিত একটি দ্বীপের নাম হয়েছে দাদর ও নগর হাভেলি। আরব সাগরে যেটা দ্বীপ আছে সেটা হয়েছে দাদর আর নগর হাভেলি। কোন 3টি সাগর ভারতকে ঘিরে রেখেছে? বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর। 3টে সাগর ভারতকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। 3 দিক থেকে যখন জলরাশি একটা স্থলভাগকে ঘিরে রাখে সেটাকে আমরা কি বলি? উপমহাদেশ। তাই ভারতকে বলা হয়, ভারতের চারিদিকে কি আছে? সমুদ্র দিয়ে ঘেরা, তাই ভারত উপমহাদেশ। তারপরে কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? একটা রেখা আছে, বিভিন্ন রকম রেখা আছে, সেটা তোমরা বড় হয়ে আরেকটু উঁচু ক্লাসেগুলো জানতে পারবে। আমাদের মানে পৃথিবীর ওপর দিয়ে কিছু রেখা নির্মাণ করা হয়েছে, কিছু রেখা চিহ্নিত করা হয়েছে। তো তার মধ্যে কর্কটক্রান্তি রেখা খুব গুরুত্বপূর্ণ একটা রেখা। সে কোন কোন রাজ্য দিয়ে গেছে? মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাটের উপর দিয়ে। এই কর্কটক্রান্তি রেখা তোমাদের কৃষ্ণনগর শহরের উপর দিয়ে গেছে, পশ্চিমবঙ্গের মধ্যে রেখাটা এখান দিয়ে গিয়েছে। ভারতবর্ষের রাজধানীর নাম দিল্লি। এবার আমরা পড়ব রাজ্যের পরিচিতি। হ্যাঁ, আমাদের রাজ্যের পরিচিতি, গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা কি কি আছে? বৈচিত্র্যের দিক থেকে বিচার করলে ভারতে, আমাদের দেশে, ভারতবর্ষ সমস্ত পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। বৈচিত্র্য মানে ভারতবর্ষের মতো বৈচিত্র্য আর কোনো দেশে নেই। বৈচিত্র্য মানে কি বলতো? এক একটা জায়গায় এক এক রকমের বিষয়। হ্যাঁ, যদি আমি সাউথে চলে যাই, মানে দক্ষিণ দিকে ভারতের, সেখানে এক রকমের সংস্কৃতি। যদি আমি বাংলায় চলে আসি সেখানে এক রকমের, যদি আমি পাঞ্জাব চলে যাই সেখানে এক রকমের, ঠিক আছে? তো ভারতবর্ষের চারিদিকে বিভিন্ন রকমের সাংস্কৃতিক, বিভিন্ন রকমের খাদ্য খাওয়া, বিভিন্ন রকমের পরিবেশ, কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, কোথাও বরফ, কোথাও ঝর্ণা, তো সব তো এক নয়। তাই ভারতবর্ষের মতো বিচিত্র দেশ খুব কম আছে, একটা ভালো স্থান অধিকার করেছে।
আবার অবস্থান হিসাবে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মতো বিরাট এক দেশে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। বলছে ভারতবর্ষের মধ্যে আবার পশ্চিমবঙ্গের একটা বিরাট স্থান আছে। পৃথিবীর মধ্যে ভারতের স্থান আছে আলাদা, আবার ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের একটা আলাদা স্থান আছে। কি স্থান আছে? উত্তর পূর্বাঞ্চল ভাগে যে সমস্ত রাজ্য আছে তাদের কেন্দ্রস্থলে অবস্থান করছে পশ্চিমবঙ্গ। উত্তর দিক আর পূর্বাঞ্চলে ভারতবর্ষে যেসব রাজ্য আছে তার মধ্যে মেন কেন্দ্র হয়েছে এই বাংলা, এই পশ্চিম বাংলা। ঠিক আছে, কলকাতা আমাদের ক্যাপিটাল শহর, যে মানে ক্যাপিটাল আমাদের রাজধানী শহর, তো একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশ্চিমবঙ্গের 3টি দিকের সীমানায় কয়েকটি রাজ্য ও প্রতিবেশী রাষ্ট্র আছে। ভারতের উত্তরে একমাত্র জম্মু কাশ্মীরের মতোই পশ্চিমবঙ্গের সীমানায় 3টি রাষ্ট্র অবস্থান। যদি বলি যে ভারতের কোন কোন রাজ্যে 3 দিকেই 3টি রাষ্ট্র আছে, সঙ্গে সঙ্গে জম্মু কাশ্মীর আর পশ্চিমবঙ্গ, এছাড়া কোথাও নেই। বুঝেছো? যেমন পশ্চিমবঙ্গের 3টি সীমানায় রাষ্ট্র অবস্থান করছে, সেই কারণে এই সব দেশের সঙ্গে সুস্থ রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলা একান্তভাবে আবশ্যক। মানে প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক, ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে, রাজনৈতিক সম্পর্ক। সেই জন্য এই সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে হবে। কেন? ব্যবসা বাণিজ্য, খেলাধুলা, সাংস্কৃতিক আদান প্রদান ও পর্যটনের সুযোগ সুবিধার জন্য এদের মাধ্যম হিসাবে গ্রহণ করব। আমরা যখনই বলি খেলাধুলা, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের খেলতে যেতে হতে পারে, তারা আসতে পারে। সাংস্কৃতিক, তাদের কিছু আমরা নেব, আমাদের কিছু তারা নেবে। আমাদের বাঙালিদের মধ্যে যেইগুলো আছে সেটা নেবে নেপালিরা, নেপালিদের মধ্যে যেটা আছে সেটা নেব আমরা, ভুটানিরা নেবে, আমরা নেব, এইরকম আদান প্রদান চলবে। আর কি বলছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পর্যটন। ওই 3টি রাষ্ট্রের লোক আমাদের দেশে বেড়াতে আসবে, আমাদের দেশের লোক ওই দেশে বেড়াতে যাবে। তা যদি আমাদের মধ্যে সম্পর্ক ভালো না থাকে, বন্ধুর সম্পর্ক না থাকে, তাহলে কি হবে? মারামারি হবে, তো যাবে না কেউ, তাই না? পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় সীমান্ত অবস্থান করেছে বাংলাদেশের দিকে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মাতৃভাষা হওয়ার কারণে আমাদের সঙ্গে বাংলাদেশের অনেক মিল আছে, সংস্কৃতির মিল আছে, কথার মিল আছে, চলাফেরার সব মিল আছে। মেয়েরা এখানে শাড়ি পরে, ওখানেও শাড়ি পরে। ছেলেরা যেরকম প্যান্ট শার্ট, ওখানে প্যান্ট শার্ট, ধুতি পাঞ্জাবি। আমরা মাছ খেতে ভালোবাসি, ওখানেও মাছ খেতে ভালোবাসে। হ্যাঁ, তাই আমাদের সাংস্কৃতিকের অনেক মিল আছে। আমরা বাংলা কথা বলি, ওরাও বাংলা কথা বলে। আমাদের রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, ওদেরও রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে। এরকম ব্যাপার, সাংস্কৃতিক বিষয়ে প্রচুর মিল আমরা খুঁজে পাই, একটাই কারণে যে আমাদের সঙ্গে ওদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে। তারপরে বলছে দেখো, প্রতিবেশী রাষ্ট্র নেপালে অবস্থান করেছে উত্তর পশ্চিম সীমান্তে। উত্তরাংশে রয়েছে ভুটান, বাংলাদেশের অধিকার করে পূর্ব সীমান্তের অধিকাংশ অংশ। বলছে বাংলাদেশটা অনেকটা আমাদের নিয়ে আছে, অধিকার করে আছে। কিন্তু কি বলি তোমাদের, ভুটান আর নেপালকেও বাদ দিলে হবে না, ওরাও আমাদের প্রতিবেশী রাষ্ট্র, হোক ছোট, তবুও ওরা আমাদের, যেমন বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ঠিক ওরাও আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে গণ্য করা হবে। দেখো ভালো করে, এবার একটা বিষয় বলি। কেন বললো কথাটা? নেপাল, ভুটান, বাংলাদেশের মতো প্রতিবেশী রাষ্ট্র উত্তর পূর্ব দিকের রাজ্যগুলোর সঙ্গে এদেশের অন্যান্য অঞ্চল এবং বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য যেসব স্থানে যাতায়াত করা হয় পশ্চিমবঙ্গের বিমানপথ, সড়কপথ, রেলপথ ব্যবহার করে থাকে। বলছে পশ্চিমবঙ্গের যে বাংলাদেশ, ভুটান, নেপাল এদের সঙ্গে যে আমরা যোগাযোগ করব, তার জন্য আমরা কি করব? প্রধান মাধ্যম তো আমাদের সড়কপথ, রেলপথ, তো সেটাকে আমরা বিমানপথ, তো সেটাকে আমরা ব্যবহার করে থাকবো কার মাধ্যমে? এই পশ্চিমবঙ্গের মাধ্যমে ব্যবহার করছি। যদি ঢাকা থেকে কেউ আমাদের বাংলায় আসে, তারা এই পশ্চিমবঙ্গে এসেই নামবে ভারতবর্ষে, ভারতে ঢুকে গেল। সে কিন্তু যাবে না, এখান থেকে যদি ভারতে আসতে হয় তাকে, সে কিন্তু যাবে না পশ্চিমবঙ্গ টপকে দিয়ে দিল্লি যাচ্ছে। যদি দিল্লি দরকার থাকে সেটা আলাদা কথা, কিন্তু সে যদি ভারতবর্ষে আসে তো পশ্চিমবঙ্গে চলে আসবে, তারপরে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে পুরো ভারত ঘুরবে। সেটাই বলছে। তার জন্য আমাদের কি কি করছে, হেল্প করছে, কি কি? সড়কপথ আর আমাদের বিমানপথ, সেটা আমাদের এই পশ্চিমবঙ্গের সাথে ভালো সম্পর্ক বা যোগাযোগ মাধ্যম। তারপরে দেখো বলছে কি, এবং আমরা বিশেষভাবে যাতায়াতের সুবিধার জন্য কলকাতা বন্দরকে বিশেষভাবে উপযোগী করে তুলেছি। আমরা এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে আমরা কোন বন্দরকে বেশি উপযোগী করে তুলেছি? ভারতের মধ্যে বিশেষ বিশেষ কয়েকটা বন্দর আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, কলকাতা বন্দর। তো এর ফলে কি হচ্ছে, আমাদের এই আশেপাশে যে দেশগুলো আছে তাদের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যে কোনো বিষয়ে, যাতায়াতের ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে বর্তমানে কলকাতা বন্দরে বিদেশি জাহাজের প্রবেশ লাভে অসুবিধা হওয়ার কারণে হুগলি ও হলদি নদীর মোহনা সংযোগস্থলে হলদিয়াতে একটা আধুনিক বন্দর গড়ে তোলা হয়েছে। দেখো, বিদেশ থেকে কোনো আমাদের হুগলি নদীতে জলের স্তরটা তো বেশি উঁচু না, বড় বড় জাহাজ ঢুকতে পারে না, বিদেশের জাহাজগুলো। তার জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে, একদম সরাসরি কলকাতা বন্দরে ঢুকতে পারছে না।
সমস্যা হয়ে যাচ্ছে। তখন কি করেছে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে একটা উদ্যোগে ভারত সরকার কি করেছে, পশ্চিমবঙ্গ সরকার, যে হুগলি আর হলদি নদীর মোহনায় সংযোগস্থল, মানে হুগলি আর হলদি নদী যেখানে মিলছে সেই সংযোগস্থলে একটা আধুনিক বন্দর গড়ে তুলেছে। সেখানে কি হচ্ছে, বিদেশ থেকে সব জাহাজ চলে আসছে, নোঙর করছে, ওঠানামা করছে, আমাদের ব্যবসা বাণিজ্য খুব সুন্দরভাবে চলছে। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকে ভালো করে পড়বে। এবার আসি প্রশাসনিক ব্যবস্থা পশ্চিমবঙ্গের। দেখো, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। দেশের জনসাধারণ ভোটের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন করা হবে তারই গ্রহণ করা শাসন ব্যবস্থায় পরিচালিত দায়িত্ব। এই বিষয়টা একটু বুঝে নাও, তোমরা খুব ছোট এখনও, এই বিষয় বোঝার একটু বয়স যত বাড়বে তত ভালো বুঝতে পারবে। আমি তবুও বলে দিচ্ছি, আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ মানে আমাদের প্রত্যেকের স্বাধীনতা আছে। হ্যাঁ, 18 বছর বয়স পার হয়ে গেলে আমাদের প্রত্যেকের একটা স্বাধীনতা আছে, আমি আমার মতো করে বাঁচতে পারবো। হ্যাঁ, সেটাই বলা হচ্ছে গণতান্ত্রিকতা। দেশে জনসাধারণের ভোটের মাধ্যমে একটা প্রতিনিধি হবে, মানে একজনকে আমরা এই দেশ চালানোর জন্য ঠিক করব। সব জায়গাতে তো প্রধান থাকে, স্কুলে, কলেজে, বিভিন্ন জায়গাতে, কাজের জায়গায়, খেলার জায়গায় ক্যাপ্টেন থাকে। তো একজনকে আমরা তো নির্বাচন করব। যে বললাম যে একে আমি ক্যাপ্টেন করছি আমাদের খেলার, তোরা কি মত দিচ্ছিস? তোমরা বললে হ্যাঁ, এই দাদাটা আমাদের আজকে ক্যাপ্টেন। এটাই প্রতিনিধিত্ব করা হলো, এটাই ভোট দেওয়া হলো। এই যে বললে হ্যাঁ ও হবে, এটাই ভোট। যে দেখলাম এ বেশি, তাহলে তুমি হয়ে গেলে প্রতিনিধিত্ব, আর এর দিকে কম, তাহলে এ হতে পারলো না। যার দিকে বেশি হবে সে হবে মানে মেন প্রতিনিধি হবে, সেই শাসনটা, সেই জায়গাটা পরিচালনা করার। সে যে জায়গায় হোক, দেশ হোক, খেলার জায়গা হোক, বাড়ি হোক, স্কুল হোক, যেখানেই হোক। তারপরে আমাদের রাজ্যের প্রশাসন ব্যবস্থা শুধু গ্রাম পঞ্চায়েতের স্তর থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা সবাই নির্বাচিত প্রতিনিধি। হ্যাঁ, বলছি শুধু পঞ্চায়েতে, গ্রামের দিকে না, একদম মন্ত্রিসভাতেও আমাদের প্রতিনিধিত্বটা নির্বাচন করা হয় ভোটের মাধ্যমে। রাজ্যে প্রশাসনের সবথেকে উপরে রয়েছে রাজ্যপাল। আমাদের প্রশাসনিক দপ্তরে যারা আছেন সবার থেকে, মুখ্যমন্ত্রীর থেকে উঁচুতে রয়েছে রাজ্যে রাজ্যপাল, আর দেশে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর থেকেও তার উঁচু পদ। রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। এবার আমরা পড়ব শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাটা পশ্চিমবঙ্গের কীরকম আমরা পড়ি। দেখো, দেশের ও রাজ্যের উন্নতি সর্বত্রভাবে সাহায্য করে শিক্ষিত সম্প্রদায় মানুষ। শিক্ষা না থাকলে দেশ কখনো উন্নত হতে পারে না। শিক্ষা না থাকলে কোনো রাজ্য এগিয়ে চলতে পারে না। শিক্ষাটা আগে, প্রত্যেককে শিক্ষিত হতে হবে, পড়াশোনা শিখতে হবে, তাহলে দেশকে আমরা উন্নত করতে পারবো। আমরা স্বাধীন ভারতের নাগরিক, অবশ্যই আমাদেরকেও শাসন করেন, আমরা গণতন্ত্র দেশে বাস করি। ইংরেজ শাসন করতো, তাদের আমরা হাঁটিয়ে দিয়েছি আরও অনেক দিন আগে। তাই আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের জন্মগত অধিকারের ভিত্তিতে আমরা শিক্ষা লাভের যোগ্য। আমরা যখনই জন্মাচ্ছি এটা আমাদের অধিকার যে আমরা শিক্ষা লাভ করব। কেউ যদি তোমাদের বাধা দেয় পড়াশোনা করবি না, এটা সে কি করছে, ঘোর অন্যায় করছে। তাকে যখন তখন জেল খাটানো যায়, তাকে জেলে বন্দি করা যায়, যে সে অন্যায় করছে, সে তার অধিকার থেকে তাকে বঞ্চিত করছে। তাই বলছে শিক্ষা থেকে আসে ভালো মন্দ বিচার করার ক্ষমতা। যদি তুমি শিক্ষিত হও, যদি তুমি ভালো পড়াশোনা করো, তাহলে তুমি বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। ভালো খারাপের বৈষম্যটা বোঝা যাবে। না হলে যারা পড়াশোনা জানে না তারা হয়তো অনেক সময় গুলিয়ে ফেলে কোনটা ভালো কোনটা খারাপ, আর ভুলগুলো তারা করে ফেলে। তাই শিক্ষা ব্যতীত দেশের ভালো মন্দ, উন্নতি অবনতি উপলব্ধি করা আমাদের পক্ষে সম্ভব না। তাই দেশের ভালো হবে কিসে, মন্দ হবে কিসে, একটা শিক্ষিত সমাজ ছাড়া সেটা করতে পারে না। বুঝেছো? তারপরে বলছে শিক্ষিত মানুষ একটি উন্নত দেশ গঠনে সাহায্য করে। শিক্ষা না থাকলে চাকুরি, ক্ষেত খামারে, চাষ, কলকারখানা কোনো কাজই জেনে বুঝে সঠিকভাবে সম্ভব না। অবশ্যই চাকরি তো করতেই পারবে না শিক্ষিত ছাড়া। দ্বিতীয়ত ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কৃষিকাজও করতে পারবে না, কারণ কোন সারটা দিলে ভালো হবে, কোন ওষুধ দিলে ভালো হবে, সেইগুলো আমাদের জানতে হবে। আর কি বলছে, কলকারখানাতে দেখো সঠিকভাবে কাজ করতে পারবে না। কেন? কারণ ঠকিয়ে দেবে মানুষ শিক্ষিত না হলে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় 3টি স্তর আছে। আমাদের যে রাজ্য তার 3টি স্তর শিক্ষা ব্যবস্থার। একটা প্রাথমিক স্তর, যে স্তরে তোমরা পড়াশোনা করছো, তারপরে আছে তারপরে আছে মাধ্যমিক। এখন কিন্তু 3টি স্তর না, এখন 4টি স্তরে হয়ে গেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বর্তমানে। একটা প্রাথমিক, একটা উচ্চ প্রাথমিক, একটা মাধ্যমিক, আর একটা উচ্চ মাধ্যমিক। তোমাদের বইয়ে সংযোজন নেই হয়তো বিষয়টা, কিন্তু বর্তমানে এখন 4টি স্তর। প্রথমে প্রাথমিক পড়লে 1 থেকে 5, উচ্চ প্রাথমিক হয়েছে 6 থেকে 8, মাধ্যমিক হয়েছে 9, 10, আর উচ্চ মাধ্যমিক হয়েছে
11, 12, যেটা একাদশ দ্বাদশ শ্রেণী। হ্যাঁ, 4টি স্তরে ভাগ করেছে, কিন্তু বর্তমানে এখানে সংযোজন দেখছি না বইয়ে। যাই হোক, তোমরা যেটা বইয়ে আছে সেটাই এখন বর্তমানে তোমাদের বলেও দেওয়া হবে। আমি ভিডিওটা করলাম, তোমাদের যদি কোনো সমস্যা হয় এই জায়গাটাতে তোমরা অবশ্যই গ্রুপে জানাবে, এই ভিডিওটা দেখার পরে সেটা সংশোধন করে দেওয়া হবে। আরেকটা এবার আসি অন্য কথায়, যে এই রাজ্যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার খরচ বহন করে রাজ্য সরকার। কি বলছে, আমাদের যে প্রাথমিক মানে তোমরা যে 1 থেকে একদম বেসরকারি স্কুলের কথা এখানে বলা হচ্ছে না, সরকারি স্কুল যেখানে কোনো টাকা দিতে হয় না, ফিস দিতে হয় না, স্কুলে বই কিনতে হয় না, কোনো কিছুই লাগে না, এমনকি দুপুরের খাওয়াটাও স্কুল থেকে দেওয়া হয়। ঠিক আছে, তাই বিনামূল্যে স্কুলে পড়াশোনা করায় আমাদের রাজ্য সরকার। দেশের দরিদ্র জনসাধারণের আর্থিক অসুবিধার কথা বিবেচনা করে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হয়। এটা কিন্তু আমাদের এখন বর্তমান সরকার যিনি আছেন তিনি কিন্তু এটা একদম প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় বইপত্র দেন, এমনকি উচ্চ মাধ্যমিক মানে একাদশ দ্বাদশ শ্রেণীতেও কিছু বই তারা স্কুল থেকে দিয়ে থাকেন। সব বই না দিলেও কিছু বই তারা স্কুল থেকে দিয়ে থাকেন ছাত্রছাত্রীকে বিনামূল্যে। আমাদের এখন বর্তমান সরকার যিনি আছেন তিনি এটা বলেছেন, শুধু পঞ্চম শ্রেণী পর্যন্ত আগে ছিল, কিন্তু বর্তমানে এই ব্যবস্থাটা পাল্টানো হয়েছে। এই রাজ্যে বিভিন্ন ধরনের বৃত্তিমূলক শিক্ষাদানের ব্যবস্থা আছে। অবশ্যই যেই আমাদের বৃত্তিমূলক মানে যেই পরীক্ষাটা দেওয়ার পরে তোমাদের একটা পুরস্কার দেওয়া হবে এবং সেখান থেকে বোঝা যাবে যে এই ছেলে মেয়েগুলো আমাদের দেশের মানে আগামীতে এরা আমার দেশের ভবিষ্যৎ। প্রত্যেকেই তোমরা ভবিষ্যৎ, প্রত্যেকটা শিশু আমাদের জন্য ভবিষ্যৎ, কিন্তু সবাই তো সমানভাবে বড় হতে পারবে না। কেউ পড়াশোনায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, কেউ ব্যবসা করবে ভালো, কেউ ভালো আর্টিস্ট হবে, কেউ ভালো অভিনয় করবে। ঠিক আছে, তো বিভিন্ন দিকে বিভিন্নভাবে তোমরা আমাদের দেশকে উন্নত করবে। তো বৃত্তিমূলক পরীক্ষাটা যেটা হয় সেটা সম্পূর্ণ শিক্ষাদান, পড়াশোনার ওপরে, তার বুদ্ধি, তার এই পাঠ্যপুস্তক ভিত্তিতে পরীক্ষাটা হয় এবং যে ভালো রেজাল্ট করবে, যে ভালো ফল করবে তাদের প্রত্যেককেই একটা পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, তো তোমাদের আজকে আমি এটা ভালো করে বুঝিয়ে দিলাম। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে।